আসসালামু আলাইকুম। বাংলা নিকেতন জব সলিউশন ক্লাস 12 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটিতে যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট উত্তর করবেন এবং আমি ব্যাখ্যা করে দেব ছোট করে, কারণ এখানে প্রত্যেকটি প্রশ্নের রিপিট আগেও বলেছি এখনো বলছি। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যারা রেকর্ড ক্লাসটা দেখবেন আপনারা সবাই কিন্তু উত্তর করার চেষ্টা করবেন। ওকে, তাহলে চলুন আমি মূল ক্লাসে চলে যাই। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, আজকে হচ্ছে আমাদের 35তম বিসিএস প্রাইমারি চতুর্থ ধাপ 2019। আর তারপরে নিয়েছি হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। ওকে, তাহলে চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটি কি? পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ অপরিষ্কার। এখানে মূর্ধন্য ষ এবং তালব্য শ দন্ত স ব্যবহারের যে নিয়মটা, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? গতকালকে আমি যে ক্লাসটি নিয়েছিলাম পুরস্কার এবং অপরিষ্কার বা পরিষ্কার যাই বলুন না কেন, সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এটা কেন হয়। সন্ধির ক্ষেত্রে যদি রস্যই থাকে, কি থাকে? সন্ধির ক্ষেত্রে যদি রস্যই থাকে এবং এরপরে যদি স্বধ্বনিটা আসে সেটা মূর্ধন্য ষ লিখতে হয়, তার মানে এটা ভুল আছে। পুরস্কার বানানো, এখানে যদি অধ্বনি আসে তাহলে এখানে মূর্ধন্য ষ না লিখে দন্ত স লিখতে হয়। তাহলে এখানে দুটি কি, দুটি অশুদ্ধ। ওকে, এখানে কিন্তু দুটি প্রশ্ন কিন্তু অশুদ্ধ। আচ্ছা, তারপরের প্রশ্নটি দেখুন একটু খেয়াল করে। মনীষী বানান কোনটি শুদ্ধ? মনীষী, মনীষী বানানে দুটি দীর্ঘই, মনীষী বানানে কি দুটি দীর্ঘই বানান সঠিক হবে। এখানে বলছে কোন বাক্যটি শুদ্ধ। এখানে যে বাক্যগুলো রয়েছে দেখেন, দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এখানে মহত্ব বানানটা ভুল আছে। দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এখানে মহত্ব বানানটা ভুল আছে। এবং এই যে দৈন্যতা যে শব্দটা, দৈন্যতা, দৈন্য নিজেই বিশেষণ, এর সাথে আবার তা যুক্ত করে বিশেষণ করার দরকার নেই, এটা অপপ্রয়োগ হয়। এখানে দেখুন দৈন্যতা প্রয়োগ আছে, এটা ভুল প্রয়োগ। এই যে মহত্ব বানান, মহত্ব বানান ঠিক আছে, এখানে দৈন্য এই শব্দটা ঠিক আছে। তবে যদি দীনতা লেখা হয় তাহলে কিন্তু দীনতা ঠিক আছে, দিন থেকে দীনতা ওইটা কিন্তু বিশেষণ হয়, কিন্তু দৈন্য এটা নিজেই বিশেষণ। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি, কনজিউমার গুডস এর উপযুক্ত পরিভাষা কি? এই পারিভাষিক শব্দ কিন্তু একটা প্রশ্ন থাকেই। কনজিউমার মানে হচ্ছে ভোক্তা, আর গুডস মানে হচ্ছে পণ্য, ভোক্তার যে পণ্য সেটাই তো। তাহলে এটা কি হবে? ভোগ্য পণ্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? জল, জল মানে কি? পানি। উদক পানির একটা সমার্থক শব্দ, নীরও একটা পানির সমার্থক শব্দ, তারপর হচ্ছে কি সলিলও পানির সমার্থক শব্দ। জলধি হচ্ছে সমুদ্র। এটা রিপিট প্রশ্ন ছিল। ওকে, কোন শব্দ দুটোর বিপরীতার্থক নয়? এখানে যে শব্দ জোড় রয়েছে অর্থাৎ দুটি শব্দ রয়েছে তার মধ্যে বিপরীতার্থক নয় কোনটি? অনুলোমের বিপরীত হচ্ছে প্রতিলোম। গরিষ্ঠ মানে কম, লঘিষ্ঠ গরিষ্ঠ মানে বেশি, লঘিষ্ঠ মানে হচ্ছে কম, তাহলে বিপরীত। নশ্বর মানে হচ্ছে যেটা নশ্বর হয় মানে নষ্ট হয়ে যায়। আর শাশ্বত মানে কি? যেটা চিরন্তন। তাহলে এটাও কি বিপরীত। হৃষ্টপুষ্ট একই অর্থ দেয়, প্রায় সমার্থক শব্দ, তাহলে এখানে বিপরীতার্থক নয় হচ্ছে 4 নম্বরটা। পরশ্ব শব্দের অর্থ কি? পরশ্ব শব্দের অর্থ হচ্ছে পরশু। পরশ্ব শব্দের অর্থ কি? পরশু। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কতটি? এই প্রশ্নটি এখন পর্যন্ত আমরা কম হলেও 7 থেকে 8 বার পেয়েছি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ওকে, বাংলা ভাষায় শব্দ সাধন হয় না কোন উপায়ে? অর্থাৎ আমরা যে সাধিত শব্দগুলো লিখি এর মধ্যে কোনটি উপায়ে মানে কোনটির দ্বারা শব্দ তৈরি হয় না নতুন শব্দ? সমাস দ্বারা তো নতুন শব্দ তৈরি হয়, উপসর্গ দ্বারা নতুন শব্দ তৈরি হয়। লিঙ্গ পরিবর্তন করলে নতুন শব্দ তৈরি হয় না, সম্পূর্ণ ভিন্ন শব্দ তৈরি হয়। যেমন মা, মা এর লিঙ্গ পরিবর্তন করলে হয় বাবা। এখানে দেখেন সম্পূর্ণ দুটি কি ভিন্ন শব্দ, এখানে নতুন কোনো শব্দ তৈরি হচ্ছে না। সুতরাং এখানে সঠিক উত্তর হবে 2 নম্বরটা। লবণ শব্দের বিশেষ্য কোনটি? দেখুন, লবণ নিজেই বিশেষ্য শব্দ, এখানে যদি বলা হতো যে লবণের বিশেষণ কোনটি, তাহলে আমরা উত্তর বের করতাম কি লবণাক্ত অথবা নুনতা। যেহেতু লবণ নিজেই কি বিশেষ্য, এখানে প্রশ্নটা কি একটু গরমিল আছে। কোন বাক্য, কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আমরা জানি যে বাক্যের তিনটা, একটা সার্থক বাক্যের তিনটা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে কি আসক্তি। তাহলে নয় কোনটি? আসক্তি। আসক্তি মানে কি কোনো কিছুর প্রতি এডিকশন আমরা বলি না, যেমন ধূমপানের প্রতি অনেকের আসক্তি থাকে, এটা। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
প্রলয় নিঃশ্বাস অনুপম, নিঃশ্বাস সন্ধি সাধিত শব্দ, প্রলয় উপসর্গ সাধিত শব্দ, অনুলোম উপসর্গ সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত, খণ্ডযোগ ইত, এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় শব্দের শেষে বসে। ওকে, 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দ্বীপ দ্বৈপায়ন, দ্বৈপায়ন মানে দ্বীপে জন্ম হয়েছে যার, তাকে দ্বৈপায়ন বলা হয়। এটা নিয়ে ঝামেলা আছে, ঝামেলা আছে কি, অনেকে উত্তর করে দ্বীপ যুগ আয়ন, কিন্তু এটা প্রত্যয় সাধিত শব্দ। আপনি বাংলা একাডেমি ডিকশনারি খুলেন, আপনি পাবেন কি দ্বীপ যুগ অয়ন, এখানে অয়নটা হচ্ছে প্রত্যয়, দ্বীপ যুগ অয়ন। যারা দ্বীপ যুগ আয়ন উত্তর করে তারা নিজেরাও ভুল করে এবং আপনাদেরও কিন্তু ভুল করায়। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব, দেখুন, জজ সাহেব, যিনি জজ তিনিই সাহেব, এখানে সাহেবটাই প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রধান। যদি পরপদ প্রধান হয় তাহলে বহুব্রীহি হবে না, কারণ বহুব্রীহিতে কোনো পদই প্রধান না। দ্বন্দ্ব সমাস হবে না, কারণ দ্বন্দ্ব সমাসে কি সকল পদই প্রধান হয়। দ্বিগু সমাসে পরপদ প্রধান কিন্তু সংখ্যা থাকে, এখানে সংখ্যা নাই, দুটি কি বিশেষ্য, তার মানে হচ্ছে এটা কর্মধারয় সমাস। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ উদাহরণ নয়? অবিশ্রুতি, অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়, এগুলো সব ধ্বনি পরিবর্তনের উদাহরণ। এই যে প্রাতিপদিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? চর্যাপদের সর্বোচ্চ পদ রচিত হচ্ছে কান্নপা, তিনি 13টি পদ রচনা করেছেন। এবং এই কান্নপা, তাকে মনে করা হয় তার বাড়ি হচ্ছে নেত্রকোনা। কান্নপার নামই কিন্তু কৃষ্ণপা, সেটা কি হয়েছে, অপভ্রংশ হয়েছে। ওকে, আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ভূসুকুপা, তিনি রচনা করেছেন কতটি? 8টি। আর লুইপা 2টি পদ রচনা করেছেন এবং তিনি চর্যাপদের আদি কবি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? নিরঞ্জনের রুষ্মা, গোপীচন্দ্রের সন্ন্যাস, ময়নামতির গান, দোহাকুশ। দেখুন, প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকুশ। আমরা জানি যে চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, কিন্তু এর পাশে অপভ্রংশ ভাষায় রচিত কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা এবং ডাকার্ণব, এই 3টি গ্রন্থও কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সাথে আবিষ্কার করেছিলেন। এবং একই সাথে তিনি 4টি গ্রন্থই কিন্তু বাংলা যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখান থেকে 1916 সালে প্রকাশ করেছিলেন। সুতরাং চর্যাপদই একমাত্র নিদর্শন, সেটা আমরা বলবো বাংলার, কিন্তু পাশাপাশি কিন্তু অন্যগুলোও ছিল, তবে সেগুলো ছিল হচ্ছে অর্বাচীন, অপভ্রংশ। অপভ্রংশ মানে কি? আংশিক বিকৃতি। আর নিরঞ্জনের উষ্ণ, যেটা মধ্যযুগের, হ্যাঁ, অন্ধকার যুগের আর কি। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এটার অর্থ কি? এই বাক্যটা থেকে বিভিন্নভাবে শব্দের অর্থগুলো আসে। তাম্বুল শব্দের অর্থ পান, রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল, অধর মানে হচ্ছে কি? ঠোঁট, তাহলে কি ঠোঁটের পরশে পান লাল হয়। হপ্তপৈকর কার রচনা? সৈয়দ আলাওল। এই যে কবিতার লাইনটা, এটাও কিন্তু আলাওলেরই রচনা, হপ্তপৈকর। মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন কে? কানা হরিদত্ত, তিনি হচ্ছেন মনসামঙ্গল কাব্যের কবি। মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের কবি। ভারতচন্দ্র অন্নদা অন্নদা মঙ্গল কাব্যের কবি। দাশু রায়, তিনি মঙ্গল কাব্যের কবি নন, তিনি পাঁচালী গানের কবি। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি আহ হচ্ছে আপনার শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ হতো। এটার সম্পাদক ছিলেন হচ্ছে কার্ল মার্শম্যান। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? রিপিট প্রশ্ন, এটা বারবার এসেছে, আমরা পেয়েছি। এটা হচ্ছে কি? আত্মচরিত। আত্মচরিত আর আত্মকথা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আত্মকথা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায়? এটাও কিন্তু রিপিট প্রশ্ন। এটা হচ্ছে খুলনার দক্ষিণডিহি। কোথায়? খুলনার দক্ষিণডিহিতে তার পূর্বপুরুষের আদি বসতি ছিল। তেলনুন লক্ষ্মী, এটি কার রচনা? প্রবোধচন্দ্র সেন, প্রমথনাথ বিশি, নাকি প্রদ্যুম্ন মিত্র, নাকি প্রমোদ চৌধুরী? তেলনুন লক্ষ্মী, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী রচিত। বীরবলের হালখাতা প্রমোদ চৌধুরী রচিত, তার ছদ্মনাম কিন্তু বীরবল। ওকে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা হচ্ছে প্রথম সার্থক সামাজিক নাটক সধবার একাদশী, এটিও একটি নাটক, অন্যতম নাটক, শ্রেষ্ঠ নাটক। ওকে, আর নীল দর্পণ দীনবন্ধু মিত্র, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম নাটক বলা হয় এটিকে। এটি বাংলাদেশ থেকে মুদ্রিত, প্রথম মঞ্চস্থ, বাংলাদেশ থেকে প্রথম প্রকাশিত, এবং এটি হচ্ছে বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়েছিল 1860 সালে, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। ওকে, কিন্তু সার্থক প্রথম ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, সার্থক প্রথম সামাজিক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, সার্থক প্রথম কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী।
কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? দেখুন, বঙ্কিমচন্দ্র রচিত 1866 সালে প্রকাশিত কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? রবীন্দ্র রচনার অন্তর্গত নয় কোনটি? কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, রবীন্দ্রনাথের। প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল খানে, এটাও। কি বলে, কি অচল বিছাইছ বটের মূলে, এটা তো আমার সোনার বাংলা, এটাও রবীন্দ্রনাথের। অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আমার আত্মদান, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত। দ্রৌপদী কে? দ্রৌপদী ছিল হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের এক স্ত্রী। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা? এটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। আখতারুজ্জামান ইলিয়াস তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক বাংলা সাহিত্যে। তার কিন্তু দুচোখের ওম, তারপরে রেইনকোট যে ছোট গল্পটি রয়েছে, তারপর হচ্ছে কি চিলেকোঠা সেপাই, এ- এগুলো কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। অসমাপ্ত আত্মজীবনী কার রচনা? অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তার কারণে রিপিট প্রশ্ন, এটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না। এটা হচ্ছে শেখ ওয়াহিদের এবং কাঙ্গালিনী সুফিয়া, তিনি এটি গেয়েছেন। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? এটার নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। এই প্রশ্নটিও রিপিট ছিল। যেহেতু রিপিট প্রশ্ন বেশি সেজন্য আমাদের সময় কম নিচ্ছি, শুধু ধরেন যে সমাধান হচ্ছে আর কি, ব্যাখ্যা তেমন লাগছে না। হুলিয়া কবিতাটি কার রচনা? এটাও রিপিট প্রশ্ন। এটা হচ্ছে নির্মলেন্দু গুণ, তিনি রচনা করেছেন হুলিয়া। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? আততায়ীর হাতে মৃত্যুবরণ করেন হচ্ছে সুমেন চন্দ্র। আবুল হাসান তিনি কিন্তু অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন, ক্যান্সার হয়েছিল তার। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের চিত্র অঙ্কিত হয়েছে কোন উপন্যাসে? এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম যে উপন্যাসটি রয়েছে সেটা। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসের। নাসিক্য বর্ণ কোনগুলো? আমরা জানি যে আমাদের বর্গীয় যে 5টা বর্গ যে রয়েছে, এই 5টা বর্গের শেষের যে 5টা ধ্বনি রয়েছে সেগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। অর্থাৎ হচ্ছে ক বর্গের শেষ ধ্বনি, হচ্ছে চ বর্গের শেষ ধ্বনি, ট বর্গের শেষ ধ্বনি হচ্ছে মূর্ধন্য ণ। এইগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। ওকে। ইট পাথরের দালান, এখানে ইট পাথরটা কোন কারক? খেয়াল করে দেখেন তো দালানটা কিসের, দালানটা কি দিয়ে তৈরি, দালানটা কোন উপাদান দিয়ে উপকরণ দিয়ে তৈরি হয়েছে? ইট পাথর দিয়ে। এবং এখানে আছে ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা হবে কি করণে ষষ্ঠী, করণে ষষ্ঠী। এত অল্প টাকায় মাস চলবে না। এখানে চলাটা কি যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে? না, এখানে চলাটা ব্যবহৃত হয়েছে সংকুলান অর্থে, অর্থাৎ এই টাকা দিয়ে মাস সংকুলান হবে না, আরো টাকা প্রয়োজন। উপকূলে কোন সমাস? উপ হচ্ছে একটা উপসর্গ, আর যদি উপসর্গ থাকে তাহলে আমরা সরাসরি উত্তর করব অব্যয়ভাব সমাস। চিকুর শব্দের প্রতিশব্দ নয় কোনটি? চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল, চিকুর শব্দের অর্থ হচ্ছে কেশ, চিকুর শব্দের অর্থ হচ্ছে কুন্তল। কর হবে না, কর শব্দের অর্থ আলো, কর শব্দের অর্থ হাতি, আবার কর শব্দের অর্থ তালো। ওকে। উপরের এবং নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলা হয়? ঠোঁটের সাহায্যে যেগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে অষ্টধ্বনি। কোনগুলো? প, ফ, ভ, ভ, ম। এগুলো আপনি ঠোঁটের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবেন না। দেখুন তো, বাবা বলতে পারেন কিনা ঠোঁটের সাথে ঠোঁট না লাগিয়ে? বাবা বলতে পারবেন না। মা ঠোঁটের সাথে ঠোঁট না লাগিয়ে মা বলা যাবে না। এগুলো হচ্ছে অষ্টধ্বনি। প বর্গীয় যে ধ্বনিটি, এগুলো হচ্ছে অষ্টধ্বনি। দেখেন এইখানে একটা রিপিট প্রশ্ন, নিচের কোনটি প্রত্যাশাদিত শব্দ? এটা কিন্তু আমরা পেয়েছি। প্রলয়, বিশ্বাস, তারপরে হচ্ছে কি অনুপম, প্রত্যাশাদিত শব্দ নয়, এগুলো উপসর্গ সাধিত শব্দ। খণ্ডিত হচ্ছে প্রত্যাশাদিত শব্দ, কিছুক্ষণ আগে আমরা দ্বিতীয়তে এই প্রশ্নটা এসেছিল, পেয়েছি। দুলুক, রিপিট প্রশ্ন, দুলুক। দুলুক মানে কি? দিনের আলো, দিনের আলো, দুলুক মানে দিনের, হ্যাঁ দিনের অবস্থা। তাহলে এখানে দ্বীপ, দ্বীপ শব্দের অর্থ হচ্ছে দিন, দিন যুগ লোক, দুলুক। ওকে। সমাসবদ্ধ, এখানে মূলত পৃথিবী বোঝায় আর কি দুলুক। হ্যাঁ। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন বসে? সমাসবদ্ধ পদে সবসময় হাইপেন বসে, যেমন বাবা মা, এই দুইটার মধ্যখানে যে আপনি টানটা ব্যবহার করেন, একটা দাগ ব্যবহার করেন, এটার নাম হচ্ছে হাইপেন। হাইপেনে কিন্তু থামতে হয় না, হাইপেনে কি করতে হয় না? থামতে হয় না। কোন বানানটি শুদ্ধ? গৃহিণী, এটি হচ্ছে কি একটি তৎসম শব্দ, তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার করতে হয়। দেখুন তো এখানে কি আছে, এখানে দন্তন্য বাদ, এখানেও দন্তন্য আছে বাদ, অন্যগুলো দেখারই দরকার নাই, দন্তন্য আছে তার মানে বাদ।
গৃহিণী বানানটা হচ্ছে দীর্ঘিকার দিয়ে প্রথমে রস্বইকার তারপরে দীর্ঘিকার এবং রিকার থাকবে। রিকার থাকলে তৎসম, অর্থাৎ এখানে মূর্ধন্য ব্যবহার করতে হবে। এ হচ্ছে নত্যবিধানের নিয়ম অনুযায়ী। তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন। এটা কোন ধরনের বাক্য? এটা কি খণ্ডবাক্য? না, খণ্ডবাক্য থাকলে কমা থাকবে। জটিল বাক্যও না, যৌগিকও না। জটিল হলে এখানে কিছু কানেকশন থাকতো, কানেকশন মার্ক থাকতো, যৌগিক থাকলেও অব্যয়সূচক কিছু জিনিস থাকতো। এটা হচ্ছে সরল বাক্য। এখানে একটাই ক্রিয়াপদ, একটাই ক্রিয়াপদ। ব্যয় করতে কুণ্ঠবোধ করেন যিনি, এক কথায় হচ্ছে ব্যয় কুণ্ঠ। ব্যয় কুণ্ঠ। কোনটি সঠিক বানান? দেখুন, অভ্যন্তরীণ শব্দটি হচ্ছে ভিতরে অবস্থিত এবং এটি আহ কি বলে এটাকে, তৎসম শব্দ, তার মানে মূর্ধন্য দিয়ে হবে। এটাও দন্তন্য, এটাও দন্তন্য। আবার ওই যে আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ দরকার নাই, এটা সঠিক হবে। 4 নাম্বারটা, অভ্যন্তরীণ বানানটা মূর্ধন্য দিয়ে হবে এবং আভ্যন্তরীণ না, অভ্যন্তরীণ। বাবুল পরে এ বাক্যে বাবুল কোন ক্রিয়া? দেখুন, ক্রিয়াটা কয়েক ধরনের হয়। দেখুন, সকর্মক ক্রিয়া কোনটা? এখানে যদি বলতাম যে বাবুল বই পড়ে, বাবুল কি পড়ে, তাহলে এখানে বইটা হচ্ছে কর্ম। সুতরাং এখানে কর্ম নাই, তার মানে এটা অকর্মক ক্রিয়া। এটা কি? অকর্মক ক্রিয়া। কোনটি তৎসম শব্দ? দেখুন, বাজনা এবং খোকা এই দুটি তৎসম শব্দ না। মানব তৎসম শব্দ, সন্ধ্যাও তৎসম শব্দ। এখানে দুটি সঠিক উত্তর হবে। কোন বানানটি শুদ্ধ? যথোচিত। যথা যোগ উচিত, কি হবে? যথোচিত। তাহলে 2 নম্বরটা সঠিক। তাহার জীবন সংশয়ময় নাকি সংশয়পূর্ণ নাকি সংশয়াপূর্ণ, এখানে শুদ্ধ বাক্য কোনটি? 3 নাম্বারটা হচ্ছে শুদ্ধ বাক্য, তাহার জীবন সংশয়াপূর্ণ। বাবার সামান্য আয়ে সংসারে চলে না, সেখানে আমার বিদেশ যাওয়ার শখ, ছেঁড়া চুলে খোঁপা বাঁধার মতোই। ছেঁড়া চুলে খোঁপা বাঁধা মানে কি? খোঁপা তো বাঁধতে পারবেন না, তার মানে কি বৃথা চেষ্টা। এটা অর্থ হচ্ছে বৃথা চেষ্টা। বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? অবহেলা, অব, নিখুঁত, আনমনা। ওকে, এখানে কিন্তু তৎসম শব্দ, তৎসম এবং বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। কিন্তু নিমরাজি এটা হচ্ছে কি? বিদেশি উপসর্গ। নিমরাজি মানে কি? হালকা রাজি। এই নিম, হ্যাঁ, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? সৈয়দ শামসুল হকের লেখা নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কাব্যনাট্য। মিসির আলী হচ্ছে হুমায়ুন আহমেদের। শুভচর নির্বাসনে হচ্ছে আলাউদ্দিন আল আজাদের। রক্তাক্ত প্রান্তর হচ্ছে কার? মুনির চৌধুরীর নাটক। রিপিট প্রশ্ন, এখানে আমরা আজকে যে 80টি প্রশ্ন নিয়েছি, 80টি প্রশ্নের মধ্যে রিপিট প্রশ্ন কিন্তু অনেক বেশি, অনেক বেশি আমরা রিপিট প্রশ্ন পাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন। এই জন্যই আমাদের ব্যাখ্যা করতে সময় নিচ্ছি না, আমাদের জাস্ট শুধু আলোচনা করে মানে উত্তরগুলো দিচ্ছি। কারণ রিপিট প্রশ্ন তো বারবার ব্যাখ্যা করার তেমন কিছু নেই। এই জন্য নতুন কিছু প্রশ্ন আসলে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। আর আজকে লেখালেখি করছি না একটু, সেটা হচ্ছে আহ আহ আপনারা জানেন যে গতকালকে ক্লাসটি হয়নি একটু সমস্যার কারণে। তার বদলে আমি আপনাদের একটা লাইভ ক্লাস নিয়েছি। মাঝে মধ্যে এরকম যদি কোনো ক্লাসের সমস্যা হয়ে যায়, আমি কিন্তু একটা হলেও লাইভ ক্লাস নিয়ে আপনাদের পুষিয়ে দেবো, মানে হচ্ছে ফ্রি যে ক্লাসগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে। 14তম নিবন্ধন, স্কুল পর্যায়ে। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘায়িত হয় না বা দীর্ঘরূপ হয় না? বিশেষ্য দীর্ঘরূপ হয়, সর্বনাম ক্রিয়া, এগুলো তো সর্বনাম এবং ক্রিয়া তো অবশ্যই দীর্ঘরূপ হবে, কিন্তু অব্যয়ের কোনো পরিবর্তনই হয় না। এবং, এবং আপনি এবং, ও, আর, এগুলো আপনি চলিততে যা ব্যবহার করবেন সাধুতেও তাই ব্যবহার করবেন। শকুনি মামা এর অর্থ কি? এটা হচ্ছে একটা বাগধারা, এর অর্থ হচ্ছে কুচক্রি মামা। সংশয়ের বিপরীত কি? সংশয়ের বিপরীত হচ্ছে প্রত্যয়। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য কথার একটা তৎসম শব্দ রয়েছে, সেটা হচ্ছে কি? বচ। বচ, তাহলে বক কিন্তু হবে না, হ্যাঁ, বক তো হবে না। বচ, বচ যোগ তব্য। উপকারীর অপকার করে যে, এক কথায় প্রকাশ করলে সেটা হবে কৃতজ্ঞ। আর উপকারীর উপকার স্বীকার করে যে, তাকে কৃতজ্ঞ বলা হয়। আর কৃতজ্ঞ হচ্ছে যে অপকার করে। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? যদিও আগে রূপতত্ত্বে আলোচনা করা হতো বা শব্দতত্ত্বে, এখন বর্তমানে নতুন ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটাকে বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোনটি বসবে? বাড়ি বা রাস্তার নাম্বারের পরে
অবশ্যই কমা বসাইতে হবে। এখানে আমরা আমরা বাড়ি, রাস্তার নাম্বার, তারিখ, হ্যাঁ, একাধিক সমজাতীয় পদ, এগুলোর মধ্যে আমরা কমা ব্যবহার করব। জটিল বাক্যে কমা ব্যবহার করতে হয় খণ্ড বাক্যটি বোঝানোর জন্য। এটাও রিপিট প্রশ্ন ছিল, সূর্য প্রতিশব্দ কোনটি? সূর্য, দেখুন প্রত্যেকটাই রিপিট। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সুধাংশু চাঁদ, শশাঙ্ক চাঁদ, বিধু চাঁদ, আদিত্য হচ্ছে কি? সূর্য। বিক্ষোভটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ এখানে, কিটা কি অর্থ প্রকাশ করছে? বিরক্তি, তাই না? বিরক্তি। দ্য ফায়ার ইজ আউট, দ্য ফায়ার ইজ আউট, বাইরে আগুন নাকি আগুন বাইরে, নাকি আগুন নিভে গেছে, নাকি আগুন ছড়িয়ে পড়েছে? এটা হচ্ছে ছড়িয়ে পড়া, হ্যাঁ, এখানে আউটটা ছড়িয়ে পড়া অর্থে ব্যবহৃত হয়েছে। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এইখানে বাক্যটা শুদ্ধ রূপ কি হবে? বিদ্বান বানানটা কিন্তু ব রস্বইকার, দ বফলা আকার দন্তন্য, আর মূর্খ বানানটা দীর্ঘকার দিয়ে, তার মানে 2 নম্বরটা সঠিক। এখানে মূর্খ বানান ভুল, মূর্খ বানান ভুল, এখানে বিদ্বান বানান ভুল, মূর্খ বানানো ভুল। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নাটকে আপনি সাধু ভাষায় সংলাপ দিতে পারবেন না, কবিতা, গান বা ছোট গল্প ব্যবহার করতে পারবেন। অন্তরঙ্গ মানে কি? ভিতরে অবস্থিত, তাহলে কি হবে? বাহিরাঙ্গ, বহিরঙ্গ। কোনটি শুদ্ধ বানান? মুহূর্ত, রিপিট প্রশ্ন ছিল, হ্যাঁ, প্রথমে রুস্যকার, তারপরে হচ্ছে দীর্ঘকার, তারপরে রেপ দিয়ে ত। ওকে। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? কোন বাংলা পদের সাথে কি হয় না? সন্ধি হয় না। ক্রিয়া, অব্যয়, বিশেষ্য, বিশেষণ। ক্রিয়া সন্ধি হয় না। ক্রিয়া কখনো সাধিত হয়, কিন্তু সাধিত হলেও সেখানে সন্ধি সাধিত হয় না। ক্রিয়া কখনো সমাস সাধিত হয় না। হাতে ক্রিয়া কখনো উপসর্গ সাধিত হয় না। ক্রিয়া প্রত্যয় সাধিত হতে পারে, ক্রিয়া হতে পারে কি সাধিত? ক্রিয়া হতে পারে আপনার বিভক্তিযুক্ত। আচ্ছা, হাতে দুর্ভাগ্যজনক মানে কি? হাতে দুর্ভাগ্যজনক মানে হচ্ছে আলসেমির লক্ষণ। আপনি কোনো কাজ না করলে বা কোনো জায়গায় যদি না হাঁটেন, তাহলে সেখানে কি হয়? দুর্ভাগ্য হয়। সেজন্য আর কি বলা হচ্ছে শুভক্ষণে জন্মজাত। এটাকে শুভ জন্ম না জানে ক্ষণ জন্ম কেন বলা হয়? কারণ হচ্ছে শুভক্ষণে খুব কম মানুষই জন্মগ্রহণ করে। নিচের কোন শব্দটির পূর্ববাচক শব্দ নেই? বাদী, বিবাদী আছে। দাঁত, সরি, বাদী, আহ এটার হচ্ছে আপনার কি বলে, বাদীর যে আহ কি কি বলতে যাচ্ছে এটাকে, পুরুষবাচক শব্দ আছে, হ্যাঁ। দাত্রী, দাতা, এটা তো পুরুষবাচক আছে। তাদৃশী, এটারও আছে। ডাইনি, ডাইনি বলতে শুধুমাত্র স্ত্রীবাচকই হয়, এটা সঠিক উত্তর হবে ডাইনি। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে ডাইনি। সৃষ্টি, দেখুন এরকম যদি টি যুক্ত থাকে, সৃষ্টি, দৃষ্টি, হ্যাঁ, কৃষ্টি, এরকম যে শব্দগুলো থাকবে এর সাথে প্রত্যয়টা যুক্ত হবে তরস্বইকার, শুধু কি? তরস্বইকার। তাহলে 1 নাম্বার এবং 4 নাম্বারটা টি যুক্ত, এইগুলো আমরা বাতিল করে দিলাম। দুইটা আছে কি? দুইটা আসে হচ্ছে টি যুক্ত, সৃজ এবং সৃষ। সৃষ্টি, তৈরি করা, তাহলে সৃজ হচ্ছে কি? তৈরি করা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অর্থ অনুযায়ী 3 নাম্বারটা। এরকম ধরেন কৃষ যুক্তি, কৃষ্টি, দৃশ যুক্তি, দৃষ্টি। নীলাম্বর কোন সমাস? নীল যে অম্বর, নীলাম্বর, নীল যে অম্বর, নীলাম্বর বলা হচ্ছে সেটাকে। তাহলে এখানে দেখুন বিশেষণ এবং বিশেষ্য দুটি মিলে সমাস হয়েছে, পরপদ প্রধান। তাহলে এটা কি হয়ে যাবে? কর্মধারয় সমাস। তিলে তৈল হয়, রিপিট প্রশ্ন। এখানে হচ্ছে জাত বোঝাচ্ছে, অপাদান কারক। তিলে তেল আছে, তাহলে হচ্ছে অধিকরণ হতো। এবং তিলে, এখানে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এই জন্য অপাদান কারকের সপ্তমী বিভক্তি। দেখুন যুক্ত ব্যঞ্জন থেকে প্রশ্ন এসেছে, যুক্ত ব্যঞ্জন কোনটা সঠিক? এই যে মূর্ধন্য স, এই মূর্ধন্য স সাথে মূর্ধন্য ন যুক্ত করলেই কি হয়? এরকম হয়। এটা কিন্তু ইয় যুক্ত না, আবার দন্ত ন যুক্ত না, তো কোনো প্রশ্নই আসে না। 1 নম্বর উত্তর। মৌলিক শব্দ কোনটি? এখানে দেখুন শীতল, শীত যুগ ল, শীতল। কাদু যুগ না, কান্না। ঢাকা যুগ আই, ঢাকাই। প্রত্যেকটাই সাধিত শব্দ। আকাশকে ভাঙা যাবে না, আ যুগ কাশ হবে না, আকা যুগ স হবে না। এটাই হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ এটাকে ভাঙা যাচ্ছে না। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। পেয়ারা, আনারস, এগুলো পর্তুগিজ শব্দ। আজকের ক্লাসে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা খুব দ্রুততার সহিত শেষ করে ফেলেছি। আপনারা রেকর্ডের সমাধানগুলো দেখে নেবেন। আশা করছি এখানে 80টি প্রশ্নের মধ্যে
60 থেকে 65টি প্রশ্ন ছিল রিপিট প্রশ্ন, যেগুলো আমরা অলরেডি সমাধান করেছি আগেও ব্যাখ্যা সহ, যে কারণে এখানে আমরা সময় কম নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।